আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই কেমন আছেন একটু কমেন্টে জানিয়ে দেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা। আপনারা হয়তো জানেন যে আমি অসুস্থ ছিলাম, ইভেন এখনো অসুস্থ আছি। তারপরেও দীর্ঘদিন যেহেতু ক্লাস হয় না, আজকে চিন্তা করেছি যে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আজকে আমরা ক্লাস করব, কারণ ধারাবাহিকতা না থাকলে আসলে বিষয়টা একটু কেমন দেখায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের যেমন ধরেন 9টায় ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল, একটু লেট হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে আলোচনা করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, দ্বিতীয় কথা বলে নেই যে ক্লাসটি যেহেতু আমাদের ওপেন পেজে হচ্ছে, তো সুতরাং সবাই একটু অনুরোধ করব ক্লাসটি শেয়ার দিয়ে দেন। অনেকদিন পরের ক্লাস, এই জন্য আমি এখনো কয়েকজনকে অ্যাড দিতে পারি নাই, যেমন আজকে অনেকেই ভর্তি হয়েছে, তাদেরকে এখনো অ্যাড দিতে পারি নাই, যার কারণে এটা ওপেন পেজে নেওয়া হচ্ছে। ওপেন পেজে নেওয়ার আরো একটা কারণ হচ্ছে, যেহেতু অনেকদিন হয় নাই, প্রিভিয়াস সবগুলা ক্লাসই ওপেন পেজে হয়েছে, আপনারা সম্ভব হলে ক্লাসগুলো ডাউনলোড দিয়ে রাখবেন। যেহেতু ফেসবুকের নতুন নিয়ম অনুসারে আমাদের ক্লাসগুলা এখন 1 মাসের বেশি রেকর্ড থাকে না, কিছু করার থাকে না সেক্ষেত্রে। তো ওইটা প্রাইভেট গ্রুপে হলে আপনি দিতে পারবেন না ডাউনলোড, বাট ওপেন পেজে যেগুলো, এগুলো চাইলে আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারবেন। তো সেক্ষেত্রে সেটা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো ক্লাসটি শুরু করব। তার আগে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। একটু কমেন্টে জানিয়ে দেন সবাই দ্রুত। সবাই একটু দ্রুত জানিয়ে দেন এবং শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন। আচ্ছা, আমি পেজ মাস্টার বুকের যে অ্যাজেক্টিভ টপিকটা যত পেজে আছে সেই পেজটা নিয়ে আমরা একটু কথা বলি। যদি পেজ নাম্বার 105, হ্যাঁ, পেজ নাম্বার মাস্টার বুকে আমাদের পেজ 105, মানে 105 পেজ মাস্টার বইয়ের অ্যাজেক্টিভ টপিকটা যেখানে আছে দেওয়া, তো সেখান থেকে করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? প্রাইভেট গ্রুপে তো আমি ল্যাপটপ দিয়ে ডাউনলোড দিছি। আচ্ছা, যদি ল্যাপটপ দিয়ে ডাউনলোড দিতে পারেন তাহলে অবশ্যই ভালো, আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। আর বলছি যেহেতু এটা আপনারা যারা জানেন না অনেকে, সেক্ষেত্রে তারা বিভিন্ন কথা বলে থাকেন, বাট অ্যাজেক্টিভের বিষয়টা আমরা আজকে আলোচনা করব। আপনার সম্ভব হলে আপনি অবশ্যই ডাউনলোড দিয়ে রাখবেন। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার দিয়ে অ্যাড হয়ে যান। এখনো যারা অ্যাড হন নাই, আমি এই জন্য সময় নিচ্ছি একটু, 1 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, তারপর আমরা আপনাদের ক্লাসটি শুরু করব। পেজ নাম্বার আমি বলেছি, মাস্টার বইটা থাকলে আপনি সেই পেজ নাম্বার ওপেন করতে পারেন এবং সেই পেজ অনুসারে আপনি আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, সমস্যা নেই। যারা শেয়ার দিয়েছেন সবাইকে অনুরোধ করব, একটু শেয়ার দিয়েছেন যারা, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনি শেয়ার দিয়ে দিয়েছেন। আর শেয়ার দিয়ে রাখলে আপনার জন্য ক্লাসটি খুঁজে পেতে খুব সহজ হয়, এই আর কি। তো এই জন্য বলবো, যারা শেয়ার দিয়েছেন একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। ওকে, আর সময় নিব না, অনেকটা সময় আপনাদের নিয়ে নিয়েছি। আমরা তাহলে আমাদের আলোচনা করব। পেজ নাম্বার বলেছি 105। আচ্ছা, ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে বলে, আমি সেই ডেফিনেশনটা নিব। ডেফিনেশনটা নেওয়ার পরবর্তীতে আমরা ডিটেলস গুলো আলোচনা করবো অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভের বাহিরে এবং ভিতরে কিছু অংশ আছে, যদিও আমাদের যে রিলেটেড প্রশ্নগুলো থাকবে আপনারা সেই প্রশ্নগুলো করবেন। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, আজকে ক্লাস শেষে আমি প্রোনাউনের যেই, আপনারা অনেকে ক্লাস হয়তো এখনো করেননি, রেকর্ড ক্লাসগুলো প্রোনাউনের আছে, সেটা একটু সেখান থেকে করে নেবেন। আর প্রোনাউনের ক্লাসটা করার পরে আমরা প্রোনাউনের উপরে আগামীকাল সকালবেলায় আমি লিংক দিয়ে দিব। আপনাদের প্রোনাউনের এক্সামটা সবাই দিয়ে ফেলবেন, হ্যাঁ, এবং এক্সাম দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পান ওখানে যে আপনি কত মার্ক পাচ্ছেন, এভরিথিং ওখানে দেখা যায়। তো সুতরাং সেক্ষেত্রে
আপনি সাথে সাথে নিজেকে যাচাই করে নেবেন যে আপনি প্রোনাউনের ক্লাসটা করলে কতটুকু বুঝলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন তুলনামূলকভাবে। অনেকটা অসুস্থ, কাশি দিয়ে যেহেতু রক্ত আসছে, এখনো আসে, সকালবেলার দিকে বেশি আসে, তো এই জন্য আমি দেখছি। তো আপনারা হয়তো অনেকে চেহারা দেখে বুঝতে পারে না, জামালপুর ব্রাঞ্চে যারা অফলাইনে ছিল তখন আমি অসুস্থ ছিলাম, তারাও বিষয়টা জানে যে আসলে কতটা আমি অসুস্থ ছিলাম। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা পেজ নাম্বার বের করে ফেলছি, পেজ নাম্বার 105 অ্যাডজেক্টিভ। আচ্ছা, 1 নম্বর পেজে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। অ্যাডজেক্টিভ আসলে কি জিনিসটা কি করে না করে এগুলো আমরা দেখব। তো অ্যাডজেক্টিভের আমি একটু ডেফিনিশন আকারে যদি চলে যাই, স্যার প্রথমে অ্যাডজেক্টিভ কাকে বলে। তো আপনি যদি, আমি এখানে জাস্ট যেভাবে লেখা নেই আমি সেভাবে নিচ্ছি, তাহলে এভাবে করা যায়, যে সকল ওয়ার্ড, হ্যাঁ, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই অথবা কোয়ালিফাই বলতে পারেন, মডিফাই করে, এটা হচ্ছে তার একটা ডেফিনিশন। অ্যাডজেক্টিভ কাকে বলে, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এখানে একটা বিষয় আপনার ক্লিয়ার হওয়ার ধারণা, কমেন্টে সেটা লিখে রাখবেন। অ্যাডজেক্টিভ সব সময় নাউন বা প্রোনাউন নিয়ে কাজ করে। কাকে নিয়ে? নাউন বা প্রোনাউন নিয়ে কাজ করে। এবার যদি আরেকটু ডিপলি আমরা বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম যে যে সকল ওয়ার্ড, একটু ডিপলি যদি আমরা চিন্তা করি, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, নির্দেশ করে, তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। আমি কিন্তু কোনোটা শেষে অ্যাডজেক্টিভ কথাটা লিখি নাই, যেহেতু ডেফিনেশনটা অ্যাডজেক্টিভে লিখছি তাই ডিটেলস এভাবে লিখেছি। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করা, নাউন বা প্রোনাউন। এবার আমরা কিছু প্রিভিয়াস কোশ্চেন দেখে আসবো যেগুলো এই রিলেটেড। হ্যাঁ, মাস্টার বইয়ের প্রশ্ন নাম্বার এখানে প্রথমে বলছে এ অথবা অ্যাজ ইউজ টু কোয়ালিফাই অর লিমিট দ্য মিনিং অফ সামথিং। কোনো কিছুর মিনিং বা সামথিং, মানে কোনো কিছুর মিনিং এখানে বলা হচ্ছে কি, প্রশ্নটা এরকম বলছে, দেখেন 1 নম্বর প্রশ্নটা বলছে এরকম যে এ অথবা অ্যান, তারপরে ড্যাশ, এরপরে কি বলছে ইজ ইউজড। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করবেন, টু কোয়ালিফাই, to qualify or limit the meaning of something. আচ্ছা, কোনো কিছুর অর্থকে সীমাবদ্ধ করে, অর্থাৎ লিমিটকে নির্দেশ করে, অথবা কোয়ালিফাই করে। এখন ধরেন আমি যদি আপনাদেরকে নর্মাল ভাবে একটা জিনিস চিন্তা করার দেখাই, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কিছুর মিনিং, সেটা লিমিটটা আপনি কিভাবে বুঝবেন? লিমিট যদি পরিমাপ করতে হয় তাহলে তার মধ্যে কম্পেয়ার কথাটা চলে আসে, কম্পারিজন যেটাকে আমরা বলি, তুলনা। যেমন আপনি যদি কোনো কিছুর লিমিট চিন্তা করেন, ধরেন একটা লোক খারাপ, খারাপের একটা লিমিট থাকে, আমরা বলি না, বা ভালোর একটা লিমিট থাকে, তো সেইখানেই কিন্তু এই জিনিসটা চলে আসে যে স্যার গুড, তারপরে সেখান থেকে আসে বেটার, এবং তারপরে আসে বেস্ট। এই যে গুড, বেটার, বেস্ট আমরা যাই বলি, এগুলা কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ, আপনারা সবাই জানেন, কারণ কি এগুলা গুণ বোঝায়, তাই না? তো এই যে যে লিমিটটা আসে চলে, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, এরকম করে লিমিটটাকে নির্দেশ করে, তাহলে সেটাকে বলা হয় আসলে অ্যাডজেক্টিভ, যেটা কোনো কিছুর অর্থকে লিমিট করে, অথবা আমরা যদি বলি এরকম কোয়ালিফাই করে। যেমন আপনি যদি বলেন কোনো একটা ছেলে, সেই ছেলেটা ভালো, বাট ভালোর লিমিটটা কতটুকু, গুড না বেটার নাকি বেস্ট, এই লিমিটটাই আসলে কাজ করে এখানে কোয়ালিফাই এর কাজ। তাহলে আমাদের শূন্যস্থানটা আসলে যেটা নিয়ে কাজ করবে সেটা হবে কি, অ্যাডজেক্টিভ। তাহলে অপশনটা থেকে আমরা নিতে পারি an adjective is used to qualify or limit the meaning of something. Okay,
আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই আরেকটা জায়গায়, অ্যাডজেক্টিভ মডিফাইজ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ দেখেন 2 নাম্বার প্রশ্ন বলছে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, দেখেন তো। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন। এটা হচ্ছে 2 নাম্বারে, প্রোনাউন অপশনে নেই, বাট প্রোনাউনটা মিলায় যেটা আছে সি নাম্বারে, কোয়ালিফাইং ওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ দ্যাট, এখানে লেখা ছিল কি নাউন। তো আপনারা বলেন যদি অপশনে থাকতো নাউন তাহলে কি নাউন করবেন, নাকি প্রোনাউন যদি থাকে? প্রোনাউন যদি থাকে তখন কি হবে? বোথ। কোনটা আনসার হবে? বোথ। আপনার কাজ জাস্ট অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউন এন্ড প্রোনাউন। আবার বলছি নাউন অর প্রোনাউন। আসলে যদি বলা হয় তাহলে আসলে নাউনকেই মডিফাই করে, বা নাউনের সমতুল্য কাউকে। আর নাউনের সমতুল্যই কিন্তু ওই নাউন ম্যাক্স প্রো, যেটাকে আমরা প্রোনাউন বলে থাকি। তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করে বা কোয়ালিফাই করে, যেটাকে আমরা বলি কোয়ালিফাই করে কাকে? নাউন অথবা নাউনের সমতুল্য কাউকে, বা প্রোনাউন যেটাকে আমরা বলতেছি। তাহলে অ্যাডজেক্টিভ কাকে কাকে কোয়ালিফাই করে? প্রোনাউনকে। ওকে, হ্যাঁ এখন কিছুটা সুস্থ। আচ্ছা, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে যারা এখনো শেয়ার দেননি, একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। হ্যাঁ, অনেক অসুস্থ অবস্থায় তারপরও ক্লাস নিচ্ছি, বাট বলতেছি শেয়ার দিয়ে ডান লিখে দেন যেন অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে কি আমাদের স্যার? অ্যাডজেক্টিভ যেটা বললাম যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, এই জন্য অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং ওয়ার্ডও বলে। ওকে, কোয়ালিফাই করা মানে আসলে তার সাথে আমরা যদি বলি দোষ গুণ সংখ্যা পরিমাণ এগুলা নির্দেশ করা। আর মডিফাই করা বলতে আসলে একটু আপগ্রেড করা বোঝায়। মডিফাই এর কাজটা সাধারণত করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে। আবার বলছি কথাটা, অ্যাডজেক্টিভ প্রয়োজন এভাবে কমেন্টে লিখবেন, কারণ এখানে এই প্রশ্নটা আসছিল যে মডিফাইং ওয়ার্ড নাকি কোয়ালিফাইং ওয়ার্ড। যদি এরকম কথা বলে তখন এটাকে অবশ্যই কোয়ালিফাইং ওয়ার্ড বলতে হবে। তাহলে আপনি এভাবে লিখবেন স্যার, অ্যাডজেক্টিভ হচ্ছে কি কোয়ালিফাইং ওয়ার্ড। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, আর অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং ওয়ার্ড। হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে মডিফাইং ওয়ার্ড। ওকে, অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং, অ্যাডভার্ব মডিফাইং, একটু কমেন্টে লিখে ফেলেন। হ্যাঁ, তাতে আপনাদের জন্য সুবিধা হবে, আপনি সহজে এটাকে, কারণ এগুলো প্রশ্নগুলো সচরাচর কিন্তু পরীক্ষাতে আসছে, এগুলো প্রিভিয়াস কোশ্চেন। যাদের কাছে প্রশ্ন আসে তারা জানেন অলরেডি, বা বইটা থাকলে এটা 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, এইবার আমরা বলি অ্যাডজেক্টিভ প্রধানত 2 প্রকার, এখানে দেওয়া আছে। আমরা যদি নেক্সটে চলে যাই, অ্যাডজেক্টিভ প্রধানত 2 প্রকার। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ আমি যদি বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে 2 প্রকার। তার মধ্যে নাম্বার 1 একটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমি যদি বলি অ্যাট্রিবিউটিভ আগে বসে, পূর্বে কথাটা লিখতে পারতাম বাট মনে রাখার সুবিধার জন্য বলতেছি আগে বসে। কার আগে? অবশ্যই নাউন বা প্রোনাউনের। ওকে, তাহলে অ্যাট্রিবিউটিভ আগে বসে, এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ পরে বসে। ওকে, তাহলে অ্যাট্রিবিউটিভ আগে বসে, প্রেডিকেটিভ, তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এখানে লিখবো কার? নাউন বা প্রোনাউনের। সাধারণত ভার্বেরও বলে অনেকে। তাহলে পরে বসে, জাস্ট আমরা মনে রাখবো। আপনি কমেন্টে যেটা করবেন সেটা হচ্ছে স্যার অ্যাট্রিবিউটিভ আগে বসে, প্রেডিকেটিভ পরে বসে, এই কথাটুকু লিখবেন। দেখবেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আবার বলছি, অ্যাট্রিবিউটিভ আগে বসে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ পরে বসে। এইবার অবশ্যই আমরা প্রিভিয়াস কিছু কোশ্চেন দেখে আসবো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে লিখে ফেলছেন অলরেডি, অনেকের কমেন্টের সুবিধা হয় যেহেতু করে ফেলছেন। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আগে বসে 5 নাম্বার প্রশ্নতে বলছে দা 2 টাইপস অফ অ্যাডজেক্টিভ আর ড্যাশ। কি কি? একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমি এবার 2টা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আপনারা জাস্ট ধরেন আমি যদি বলি কোন সেন্টেন্সে বলা হচ্ছে হি ইজ আ গুড বয়, তো আমি যখন এই গুড এবং বয়টা লিখলাম এটা আগে বসছে, এইটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। আমি এটি লিখলাম কারণ বয় নাউন, এই নাউনের আগে বসছে, এই নাউনকেই কোয়ালিফাই করছে। আর যদি আমি কোনো কারণে সেন্টেন্সটাকে এভাবে লিখতাম যে দ্য বয় ইজ গুড, ছেলেটি ভালো, তাহলে কিন্তু হিসাবটা হচ্ছে বয়টা এবার আগে আছে আর গুডটা পরে আছে। এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? একটু কমেন্টে জানান যে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা।
কোয়ালিফাই এবং মডিফাই দুইটা থাকলে কোয়ালিফাই করবেন, হ্যাঁ। দুইটা, 2 নাম্বার উত্তর যদি অপশনে লাস্টের দিকে ডাবল লেখা থাকে, 4 নাম্বার প্রশ্নটা কি বলছে, অ্যান অ্যাডজেক্টিভ ড্যাশ, এখানে কি বলছে, এখানে বি নাম্বারে বলছে মডিফাইং এবং কোয়ালিফাইং। আগেই বলছি যে মডিফাই এবং কোয়ালিফাই এর মধ্যে একটু পার্থক্য আছে, না হলে এরকম থাকতো না। এখন তারা কি করবে, দুইটাই দিছে। আসলে দুইটা থাকলে উত্তর করা উচিত সি, সরি কোয়ালিফাইং, উত্তর করা উচিত কোয়ালিফাই। কোয়ালিফাই করা মানে হচ্ছে ডিরেক্টলি সম্পর্ক বোঝানো, দোষ গুণ বোঝানো। আর মডিফাই করা মানে হচ্ছে আপগ্রেড করা। যেমন গুড, আপনি যদি এটাকে দেখেন, এটা অ্যাডজেক্টিভ তাই না, গুড, বাট আমি যদি এইটাকে কোনো কারণে লিখি গুডের মাত্রা আরো বাড়াই দেই ভ্যারি দিয়ে, এটাকে বলে মডিফাই করছে, মানে আর একটু বাড়াইছে তার আপগ্রেড। কুল, ভ্যারি কুল, এটা হচ্ছে মডিফাই করা। আর কোয়ালিফাই করা বলতে আসলে এরকম বোঝায় না। কোয়ালিফাই করা মানে হচ্ছে ডিরেক্টলি ওই নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থাকে নির্দেশ করে। তো সেক্ষেত্রে অপশনে দুইটা থাকলে অবশ্যই কোয়ালিফাই উত্তর করবেন, মডিফাইটা না, কারণ মডিফাই করা অ্যাডভার্বের কাজ। ক্লিয়ার করছি আমি এটা, হ্যাঁ। আচ্ছা, এক ভাইয়া প্রশ্ন করছে, সেটা হচ্ছে কি, ভাইয়া দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা আউট অফ টপিক আজকে, তারপরে জাস্ট আমি সেন্টেন্সটা লিখে দিচ্ছি। বলছে কি যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম। এখানে প্রশ্নটা হয় সাধারণত গো, এটা কোন পার্টস অফ স্পিচ, তার আগে একটা আর্টিকেল আছে দা, যেহেতু দা আর্টিকেল আছে তাহলে পরবর্তীতে যেটা আছে এটা নাউন, হ্যাঁ, আর কিছুই না, এই আর কি। মানে এটাই পৃথিবীর নিয়ম। এটা হচ্ছে বলতে পারতাম দিস ইজ দ্য রুল অফ দ্য ওয়ার্ল্ড, তখন রুল হইতো অ্যাডজেক্টিভ। ওকে, দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, এই সিস্টেমের জায়গায় না দিয়ে তারা গো ব্যবহার করছে, জাস্ট এটা অ্যাডজেক্টিভ না, এটা জাস্ট নাউন হিসাবে। ওকে, আগেই বলছি অ্যাডজেক্টিভ কে মডিফাই করলে তাকে বলে অ্যাডভার্ব, এটা মডিফাই এর কাজ, হ্যাঁ। আর নাউন বা প্রোনাউন নিয়ে কাজ করলে সেটাকে বলা হয় কোয়ালিফাই করা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর কাজ। এজন্য বলছি অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাইং ওয়ার্ড বলে। অপশনে কোয়ালিফাইং না থাকলে তখন মডিফাই করবেন, বাট দুইটা থাকলে কোয়ালিফাই উত্তর করবেন। আশা করি ক্লিয়ার বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, একজন সামি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি তুলনামূলক ভাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল দুইটা অংশ। এবার আসেন প্রশ্ন নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নটা আমি আলোচনা করছি এত সময়, অ্যাক্টিভিটিভ এবং প্রেডিকেটিভ। এটা ক্লিয়ার কিনা এই পর্যন্ত একটু কমেন্টে আপনারা জানান যে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, তাহলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তী অংশে যেতে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি চলে যাব আমাদের যেটা হচ্ছে পেজ নাম্বার 106 এর 3 নাম্বার রুল, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে, প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি যদি জাস্ট বলি স্যার প্রপার নাউন অ্যাডজেক্টিভ, প্রপার নাউন, যেহেতু নাউনের ক্লাস ফার্স্টে করছে, অনেকে এই জন্য বলে থাকে যে স্যার আপনি যে সিকোয়েন্স মেইনটেইন করতেছেন কিনা। আমরা যে সিকোয়েন্স মেইনটেইন করতেছি তাতে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস রিলেটেড সহজে আসবে। আপনি নাউনের ক্লাস করলে তখন এটা আরো সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তাহলে বলছি কি স্যার প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, হ্যাঁ। এখন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে প্রপার নাউন, আপনি কিভাবে বুঝবেন? ওকে, আসলে আপনি বুঝতে পারবেন সহজভাবে আমি যদি বলি, তাহলে হচ্ছে নাউন বা প্রোনাউনের যে দোষ গুণ সংখ্যা পরিমাণ বুঝাইলো কিনা, দ্বিতীয় কথা হচ্ছে সে নির্দিষ্ট করার কাজ করলো কিনা। নির্দিষ্ট করার কাজ করলেই তখন তাকে অ্যাডজেক্টিভ বলবো। আপনি জাস্ট একটু দেখেন, আমি যদি বলি এখানে একটা সেন্টেন্সে দিস, তারপর বললাম ইজ, এখানে লিখলাম হাউস, এটা বাড়ি, এটা কিন্তু নির্দিষ্ট করা কিছু না। এবার ধরেন আমি যদি কোনো কারণে আমার নামটা এখানে দিয়ে দেই হাবিব, এবার হাবিব হাউস কিন্তু হয় না, হ্যাঁ। তাহলে আপনাকে কি করতে হবে, এরকম একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, দিস ইজ হাবিবস হাউস, এটা নির্দিষ্ট করে বোঝালো যে এটা হাবিবের বাড়ি। অথবা আমি যদি কোনো কারণে লিখি এরকম করে একটা সেন্টেন্স, শি ইজ, এখানে লিখলাম বাংলাদেশি, তাহলে বাংলাদেশ এটা একটা প্রপার নাউন, বাট যখন আমি বাংলাদেশি বলতেছি নির্দিষ্ট করা হচ্ছে তাকে। ওকে, যে শি ইজ আ বাংলাদেশি, তাহলে বাংলাদেশিটা এখানে অ্যাডজেক্টিভ, যেহেতু প্রপার নাউন থেকে আসছে তাই এটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। এরকম করে কেউ যখন কোনো কারণে কোনো প্রপার নাউনকে, যেমন কেউ যদি বলে হি ইজ অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ান বললে তখন এটা প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভের কাজ করবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার যে স্যার এটা কেন অ্যাডজেক্টিভ হইলো, এটা কেন অ্যাডজেক্টিভ হইলো। দুইটাই প্রপার নাউন, বাট ওই যে নির্দিষ্ট করছে এই জন্য এগুলো এখন কি হইছে,
অ্যাডজেক্টিভ হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? যেমন আই লাইক জাপানিজ কার্স, দেখেন প্রশ্নটা বলছে কি, একটা প্রশ্ন নাম্বার এটা 6 বলছে কি যে আই, তারপরে বলছে কি লাইক, আমি পছন্দ করি, তারপরে জাপান, এটা কিন্তু একটা প্রপার নাউন, দেশের নাম, তাই না? বাট তারা এখানে বলছে জাপানিজ, সাথে লিখছে কার্স, মানে নির্দিষ্ট করে বাংলাদেশি কার বলতে পারতো না, বলে জাপানিজ কার বলছে। তাহলে এটা আমাদের কি স্যার বলেন তো, এটা কোন নাউন, কোন অ্যাডজেক্টিভ হবে? প্রপার নাউন থেকে আসছে, তাহলে এটাকে বলবো প্রপার অ্যাডজেক্টিভ। অপশনে প্রপার অ্যাডজেক্টিভ না থাকলে নাউন অ্যাডজেক্টিভ করবেন, কারণ এটা একটা নাউন। ক্লিয়ার কিনা? বিপুল মাহমুদ বলছে স্যার বেসিক থেকে পড়ান। বেসিক বলতে আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন? আমরা এখানে এর থেকে বেসিক আর কি আছে, একদম ধরে ধরে পড়াচ্ছি, পেজ নাম্বার প্লাস আলাদা আলাদা। হ্যাঁ আচ্ছা, হাবিবস মানে এখানে নির্দিষ্ট করা, হাবিবের, হ্যাঁ স্পেসিফিক করে বললে প্রপার অ্যাডজেক্টিভ, এক্স্যাক্টলি সেটাই বলছি, প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে এই অংশগুলা আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমরা এখানে কাজ করছি। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে আমরা সেগুলাকে কি বলবো? প্রপার অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে জানান যে ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আমি প্রশ্ন সহ উল্লেখ করে দিছি। হ্যাঁ আচ্ছা, এরপরে বলছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ নামে একটা কথা বলছে। হ্যাঁ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেটা, তাহলে আমরা যদি নেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তো কোয়ালিটি যেটা বলছে জাস্ট আমরা নিলাম প্রথমে স্যার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এইটা আসলে কি, জাস্ট একটা কথা যদি আমি এখানে লিখি সেটা হচ্ছে স্যার দোষ, গুণ, অবস্থা, এই তিনটা জিনিসকে নির্দেশ করে, তাহলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাণ কিন্তু নাম্বারের মধ্যে চলে যাবে। হ্যাঁ এই কোয়ালিটির মধ্যে কি আসবে? শুধুমাত্র দোষ, গুণ, অবস্থা, এই তিনটা জিনিস আসলে কোয়ালিটি। যে কোনো কিছুর কোয়ালিটি আপনি সহজে বুঝতে পারবেন। কোয়ালিটি মানে কি, আমরা মনে করি গুণ, কোয়ালিটি মানে আসলে যেটাই বলি, কোয়ালিটি দুই প্রকার, একটা হচ্ছে আমরা যদি বলি ব্যাড কোয়ালিটি, একটা গুড কোয়ালিটি। সেই ব্যাড কোয়ালিটি যেটা সেটাকে বলে দোষ, গুড কোয়ালিটি হলে সেটাকে বলি আমরা গুণ। আরেকটা কোয়ালিটি হচ্ছে অবস্থা, যেমন আপনি বাজারে সবজি কিনতে গেছেন, যাওয়ার পরে বলতেছেন এটার অবস্থা কেমন, কোয়ালিটি কেমন, তখন সে বলতেছে দিস ভেজিটেবলস আর ফ্রেশ, এই কথাগুলোর ক্ষেত্রে তখন অ্যাডজেক্টিভের কাজ করে যেটা, সেটা হচ্ছে অবস্থা। তাহলে তিনটা জিনিস বলছি স্যার, দোষ, গুণ, অবস্থা, আবার বলছি দোষ, গুণ, অবস্থা, এই তিনটা জিনিস বুঝাইলে তাকে কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমি যদি প্রিভিয়াস একটা কোশ্চেন দিই আপনাদেরকে, এখানে বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, যেখানে বলা হচ্ছে হি ইজ আ ওয়াইজ বয়, তাহলে হি ইজ আ ওয়াইজ, এবার এখানে বলছে বয়, তাহলে এই বয়টার গুণকে বুঝাইছে কোনটা দিয়ে স্যার? ওয়াইজ। সুতরাং এই ওয়াইজ কে আমরা কি বলবো বলেন তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি হবে এটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার বুঝলে অবশ্যই সাথে সাথে কমেন্ট করেন। হ্যাঁ সব সাথে সাথে একটু কমেন্ট করেন যে বুঝতেছেন কিনা ক্লিয়ার, কারণ আমি নিজে অসুস্থ, একটু আস্তে কথা বলছি, নাহলে আর একটু জোরে বলতাম। আচ্ছা, তাহলে কোয়ালিটির কাজ কি স্যার? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে কি করে? দোষ, গুণ, অবস্থা, এই তিনটা জিনিসকে নির্দেশ করে। আপনারা প্রয়োজনে কমেন্ট এভাবে লিখবেন, দোষ, গুণ, অবস্থা, এই তিনটা জিনিস মানুষের কোয়ালিটি বা বস্তুর কোয়ালিটি। আচ্ছা, এবার আসি আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সেম পেজে আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে যদি চলে যায় তাহলে এটা হচ্ছে স্যার পরিমাণ। কি বলছে স্যার? এটা পরিমাণ। তবে অবশ্যই পাশে লিখবেন গণনা করা যায় না, গণনা করা যায় না এমন পরিমাণ। গণনা করা গেলে ওটা অ্যাডজেক্টিভ অফ নাম্বারে চলে আসবে আবার। হ্যাঁ তাহলে এটা হচ্ছে পরিমাণ। এখন আমি কিছু ওয়ার্ড ওখানে বইতে আছে, আপনাকে জাস্ট সবগুলা লিখবো না, কিছু লিখে দিব যেন আপনি একটু আইডেন্টিফাই করে বুঝতে পারেন। ওকে, আচ্ছা এইখানে জাস্ট কিছু ওয়ার্ড দেখেন, যদি বলি, এখানে দেওয়া আছে ম্যানি, এখানে দেওয়া আছে মাচ, এখানে দেওয়া আছে লিটল, এখানে দেওয়া আছে ফিউ, এখানে দেওয়া আছে সাম,
এখানে দেওয়া আছে নো, মানে নোর সাথে যুক্ত হতে পারে নোবডি, নো ওয়ান, নাথিং, এরকম। তাহলে এই টাইপের যে ওয়ার্ড গুলা জাস্ট খেয়াল করেন, এগুলা কিন্তু নির্দিষ্ট করে আসলে কতটুকু পরিমাণকে বোঝায় আপনি বলতে পারবেন না, বা এটা গণনাযোগ্য পরিমাণ না। আপনি যদি বলেন আমার অনেক বন্ধু আছে, এই অনেক কখনো গণনাযোগ্য না। গণনা হচ্ছে 1 2 3 4 5 এটা, বাট এটা একটা পরিমাণকে বোঝায়, নির্দিষ্ট পরিমাণ না। যেমন এখানে আরো হতে পারে সেভারেল, এখানে হতে পারে আরো অন্যান্য যে ওয়ার্ড গুলা আছে সেইগুলা। তো জাস্ট এই ওয়ার্ড গুলো আসলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণকে বোঝায়, বাট নির্দিষ্ট পরিমাণ না। এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে অনির্দিষ্ট পরিমাণকে সাধারণত নির্দেশ করে। যেখানে আবার একটা কথা আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে এর মধ্যে যেগুলো আবার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তার মধ্যে ফিউ পাবেন, সাম পাবেন, এই যেগুলা, বা ম্যানি পাবেন, এগুলা কাউন্টেবল বা গণনাযোগ্য যেগুলা, এগুলো আবার আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও করব, যে এগুলা গণনা করা যায় এমন নাউনের পূর্বে বসে। যেমন ম্যানি ওয়াটার বলা যাবে না, ম্যানি মানে অনেক, বাট ম্যানি বয়েজ বলতে হবে যাদেরকে কাউন্ট করা যায়, এটাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। আবার ধরেন যদি কোনো কারণে গণনা করা যায় না এমন কিছু হয়, যেমন ওয়াটার, আপনি ম্যানি ওয়াটার বলতে পারবেন না, বলবেন কি লিটল ওয়াটার। লিটল এটা গণনা করা যায় না, আনকাউন্টেবল এরকম ওয়ার্ড গুলার পূর্বে বসে। বা মাছ বা মোর, এগুলো আনকাউন্টেবল এর পূর্বে বসে, হ্যাঁ। আর নো এটা কাউন্টেবল, আনকাউন্টেবল, বা সাম কাউন্টেবল, আনকাউন্টেবল সবগুলোর পূর্বে বসে। এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেও দেখবো। আপাতত জাস্ট মনে রাখবেন এই ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার ভাইয়া? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ওকে। আচ্ছা, এরপরে আসি যেখানে বলা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ যদি বলি আসলে সংখ্যা, নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে আসলে সংখ্যাকে বোঝায় যেগুলা গণনা করা যায়, এবং এই গণনা যোগ্য নাম্বার বা সংখ্যা আবার আছে ইংলিশে 3 প্রকার: কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তো এখানে আবার এটা ডিটেলস এরকম নাই, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর একটা পড়বে স্যার অর্ডিনাল নাম্বার, আর একটা কি মাল্টিপ্লিকেটিভ নাম্বার। হ্যাঁ, তো এই কার্ডিনাল নাম্বারের মধ্যে আপনি পাবেন হচ্ছে 1 2 3, এইগুলা 4 5 6 7 এটা। আর অর্ডিনাল নাম্বারে আপনি পাবেন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইগুলা। আর মাল্টিপ্লিকেটিভে গিয়ে পাবেন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর ফোল্ড, এগুলা। তাহলে আমরা যেটা বলছিলাম যে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এগুলো ওখানে জাস্ট এই কয়টা দেওয়া আছে। আমি জাস্ট বললাম এটাকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোন নাউনের পূর্বে এরা থাকবে। যেমন আই হ্যাভ 2 ফ্রেন্ড, কেউ যখন বলে আমার 2টা বন্ধু, বন্ধুর সংখ্যাকে। অথবা কেউ বললো দিস ইজ আ সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড, বেডটা বা ডাবল বেড আমরা যদি বলি, হ্যাঁ, এই টাইপের। তো এগুলাকে আসলে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। সেন্টেন্স আকারে যেমন কেউ বললো যে আই হ্যাভ, এরপরে বললো 2 ফ্রেন্ডস, তাহলে এটা হচ্ছে আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ, ওকে। এই জন্য ক্লাস নিতে চাই না, একটু বেশি ক্লাস নিলে আসলে সমস্যা, বা কথা বললে সমস্যা হয় একটু। যেটা যখন আলোচনায় আসে আমরা তখনই করছি, সমস্যা নেই। আপনার মাস্টার বইয়ের যে টপিকই থাকুক, রিলেটেড চলে আসলে তখন সেগুলোর বেশি পাবেন, কম পাবেন না আশা করি। আচ্ছা, এই যে দেখেন আমি যেগুলাকে বললাম, এগুলো আবার কিন্তু আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলছি, তো তার মধ্যে আবার এগুলাকে বলা হচ্ছে ডেফিনিট নিউমেরাল। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনিট নিউমেরাল হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম, যেটা অনির্দিষ্ট পরিমাণকে বোঝায়, যেমন ম্যানি মানে অনেক, সাম মানে কিছু, এগুলা ইনডেফিনিট নিউমেরাল।
আর ডেফিনেট হচ্ছে 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলাকে ডেফিনেট নিউমেরাল বলে। অর্থাৎ ডেফিনেট মানে নির্দিষ্ট, ইনডেফিনেট হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, এরপরে আসে ইনডেফিনেট নিউমেরালের পরে এখানে একটা কথা বলছে, আমরা যদি দুই একটা প্রশ্ন দেখি। রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, হিয়ার থার্ড ইজ ড্যাশ। এখানে দেওয়া আছে থার্ড, এটা কোন নাম্বার? অর্ডিনাল নাম্বার জাস্ট। অথবা হি ইজ এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, তাহলে ফিউ এখানে কি ইনডেফিনিট নিউমেরাল। জাস্ট 11 নাম্বার প্রশ্নটা এখান থেকে নিব, একটু আসতে পারে। যেখানে বলছে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। এখন আপনারা ফিউ মানে জানেন, ফিউ হচ্ছে নিউমেরাল বা গণনাবাচক সংখ্যার পূর্বে বসে, কারণ ওয়ার্ড গণনা করা যায়। আচ্ছা, এখন এটা কিন্তু ফিউ মানে কম, বাট আমরা জানি না কতটুকু, তাহলে কি ডেফিনেট হবে? বলেন তো, এটা কি ডেফিনেট নাকি ইনডেফিনিট নিউমেরাল? কোনটা বলবেন? বলেন, ডেফিনেট নাকি ইনডেফিনিট নিউমেরাল বলবেন? কোনটা হবে স্যার? ডেফিনেট নাকি ইনডেফিনিট নিউমেরাল? উত্তর করেন। 11 নাম্বার। আচ্ছা, ডেফিনিট নিউমেরালের পরে এরপরে আমরা চলে যাব স্যার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, পেজ নাম্বার 10। না স্যার, ক্লাস অফ করে দেন, সমস্যা হবে না, ঠান্ডা এখনো ভালো হয়নি। আর যেহেতু ক্লাস নিচ্ছি, আশা করি আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত, অনেকেই এই জন্য বলেন অনেক সময়, কারণ অনেক দিনের প্রায় 3-4টা ক্লাস নিতে পারিনি এর আগে, তো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ক্লাস নেওয়া শুরু করব। আসলে বললে আপনাদের অস্বস্তি লাগবে। গতকালও বক্ষ হসপিটাল ছিলেন অনেকে মহাখালীতে, বাংলাদেশের মোটামুটি এটাই মানে কাশি বা এই জাতীয় বিষয়ের জন্য সমস্যা বেশি। তো ব্লাড আসছে, যেহেতু কাশির সঙ্গে ব্লাড আসে, এই বিষয়টা খারাপ। তো ওনাদের ওইটা দেখাইছি, ওনারা এখন পর্যন্ত আমাকে 11টা টেস্ট দিছে। হ্যাঁ, 11টা হচ্ছে টেস্ট, এখন 11টা টেস্ট দিছে। আর অ্যান্টিবায়োটিক সব 5, এই যে 500 mg, যেটা এই 500 mg হচ্ছে 3 প্রকারের অ্যান্টিবায়োটিক দিছে, আর সঙ্গে আরো 3 প্রকারের অন্যান্য ওষুধ দিছে। এটা খাওয়ার সঙ্গে মনে হয় কেমন যেন আরো বেশি অবস্থা খারাপ আমার মনে হচ্ছে। কিন্তু যাই হোক, এই টেস্ট গুলা দিছে হচ্ছে 3 দিন পরে, বলছে যদি কাশির সঙ্গে ব্লাড আসাটা কমে তখন হচ্ছে টেস্ট গুলা করাইতে, তার আগে না। তো যাই হোক, অনেকদিন ক্লাস নেওয়া হয় না আপনাদের সঙ্গে, যেহেতু একটা ক্লাস নিচ্ছি, একটু কষ্ট হইলেও নিচ্ছি, কারণ আপনাদের না হলে একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ, না হলে অনেকেই চিন্তা করবে যে ভর্তি হয়েছে এখন পর্যন্ত ক্লাস হলো না, একটা ক্লাস হয় নাই, বিশেষ করে অনেকদিন ক্লাস হয় না। হ্যাঁ, এই জন্য আমি আজকে যদি ক্লাসটা নিই, আবার যদি আরো সুস্থ হই ইনশাল্লাহ কালকেও ক্লাস নিব। না হলে তখন অসুস্থ হইলে আমি অন্তত বললে আপনারা বুঝবেন অবশ্যই যে হ্যাঁ স্যার হয়তো অসুস্থ, এই জন্য ক্লাস নিচ্ছেন না। আমি এর আগে একটা লাইভ করেছিলাম, হয়তো কণ্ঠ শুনে অনেকে বুঝতে পারতেছেন যে আসলে কেমন হয়ে গেছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই স্যার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা নিশ্চয়ই তৃতীয় ক্লাসটা সম্ভবত করেছিলাম লাস্ট, যেটা প্রোনাউনের উপরে। হ্যাঁ, তাহলে সেই প্রোনাউনের উপর থেকে একেবারে প্রশ্নটা আসছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা। হ্যাঁ, এখানে আবার একটা কথা বলছে, মডার্ন গ্রামারে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলাকে ডিটারমিনার বলা হয়। তো যাই হোক, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি, জাস্ট আমরা যদি বলি স্যার প্রোনাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, প্রোনাউন যখন কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা অ্যাডজেক্টিভ হয় লিখলাম যে প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ হয়। এখন আপনি বুঝবেন কিভাবে যে প্রোনাউন অ্যাডজেক্টিভ হলো? প্রোনাউন সবসময় যদি দেখেন অন্য কোনো নাউনের পূর্বে বসছে তাহলে সে অ্যাডজেক্টিভ। আবার বলছি, প্রোনাউন যদি দেখেন নাউনের পূর্বে বসছে, এটা অ্যাডজেক্টিভ, যেই প্রোনাউন হোক। আমি ফর এক্সাম্পল একটা অংশ দেই, এখানে দ্বিতীয় নম্বরে দেওয়া আছে যেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে একটা কথা দেওয়া আছে। তো আপনারা নিশ্চয়ই জানেন দিস, তারপরে দ্যাট অথবা দিস, যারা প্রোনাউনের ক্লাস দেখেছেন অলরেডি তারা জানেন এগুলাকে বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বাট কখন? যখন এরা একা থাকবে। কেউ যখন বললো আই লাইক দিস, আমি এটা পছন্দ করি, তখন এটা প্রোনাউন। বাট যখন কেউ সেন্টেন্সটাকে এরকম বলবে আই লাইক, তারপরে দিস লিখলো, সঙ্গে আবার বুক লিখলো, মানে নির্দিষ্ট করার কাজ করছে কিন্তু এবার, তাহলে নাউনের পূর্বে যখন বসছে তখন এটা অ্যাডজেক্টিভ। ওকে, অথবা কেউ বললো that was your book, একা আছে তার মানে এটা প্রোনাউন। বাট যখন কেউ ঘুরায়া বলবে that book was yours, তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি ক্লিয়ার বিষয়টা। এরকম করে যে কোনো একটা, যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন, আপনি যখন কাউকে জিজ্ঞাসা করেন যে হুইচ ইজ ইয়োর
ফেভারিট কালার, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা বলি এটাকে, তাই না? বাট যদি কোনো কারণে প্রশ্নটাকে এরকম ঘোরায় বলা হয় যে হুইচটা লিখছি, হুইচের পরে এবার নাউনটা আগে নিয়ে আসলাম, হুইচ কালার, তারপর লিখলাম ডু ইউ লাইক মোস্ট, যে তুমি কোন কালারটা বেশি পছন্দ করো, তাহলে এইবার এই হুইচটা হচ্ছে প্রোনাউন, এটা কি প্রোনাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কারণ এইবার তারপরে নাউন আসছে। ক্লিয়ার কিনা ভাইয়া? যে প্রোনাউন যেমন হি, এটা একা থাকলে প্রোনাউন, বাট যখন হিজ ফাদার এটা তখন অ্যাডজেক্টিভ, কারণ হিজ দিয়ে নির্দিষ্ট করছে তার বাবা। অথবা মাই ফ্রেন্ড, ফ্রেন্ডকে নির্দিষ্ট করছে যে আমার বন্ধু, মাই এখানে অ্যাডজেক্টিভ অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা ভাইয়া এই পর্যন্ত? না, আমার এক দুবার আসে না। আমার সাধারণত সকালবেলার দিকে ব্লাড আসে, সকালবেলায় বেশি ব্লাড আসে, আর তাছাড়া সারাদিনে মোটামুটি আমি স্বাভাবিকভাবে সুস্থ থাকি। সকালবেলায় এটা হচ্ছে বেশি ব্লাড আসে। আপাতত এখন দেখা যাক কি হয়, ইনশাল্লাহ সবাই দোয়া করেন, আশা করি সুস্থ হয়ে যাব সব মিলিয়ে। কারণ জ্বর, হালকা কাশি এগুলাকে আমরা অসুস্থতার মধ্যে ধরি না, এসব কিছু হয় না। বাট এবার মানে বিষয়টা খুবই খারাপ। আমি কথা বলছি, গায়ে গালের মধ্যে কেমন যেন দাঁতের মধ্যে শিরশির করছে, জানি না, এটা হয়তো ওষুধের সাইড ইফেক্ট হতে পারে। তো যাই হোক, আচ্ছা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এখানে বললাম, তারপরে বলছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো সে, আমি কিন্তু একটা ওয়ার্ড দেখেন, সে দ্য সেম থিং টুয়াইস ওভার, একটা প্রশ্ন বলছে, এই প্রশ্নটা নেই। তো বলছে কি, প্রশ্নটা ছিল এরকম, সে দ্য সেম থিং টুয়াইস ওভার, মানে একই জিনিস দুইবারের বেশি বল না। এখন কথাটা হচ্ছে দ্য সেম এর নিচে আন্ডারলাইন করা আছে, এটা কিন্তু একটা নাউন, থিং, হ্যাঁ, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। তো যাই হোক, এই যে নাউনের পূর্বে যে ওয়ার্ডটা আসছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমি কিন্তু এটা অলরেডি বলেছিলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি কি ছিল, দিস, দ্যাট, দোজ, অথবা দিস, আর একটা ছিল দ্য সেম এবং সাচ। এইগুলা যখন নাউনের পূর্বে বসে তখন এগুলাকে কি বলবো, অ্যাডজেক্টিভ। যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে আসছে তাই এদেরকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? এরকম ডেমনস্ট্রেটিভের জায়গায় ইন্টারোগেটিভটা অলরেডি দেখাইছি, হোয়াট টাইম ইট ইজ, যেটা এই যে উপরে, এগুলা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু শেষে ইন্টারোগেটিভ সাইন আছে বা এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড। ওকে, আচ্ছা তারপরে আছে কি স্যার, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ গুলার শেষে বাংলায় র থাকে, জাস্ট এটা মনে রাখবেন। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? পজিটিভ প্রোনাউন বলে থাকে অনেকে, মাই, হিজ, ইয়োর, অথবা ইটস, অথবা ওয়ান্স, অথবা হিজ, হার, অথবা দেয়ার, অথবা আওয়ার। এগুলোর প্রত্যেকটা শেষে দেখবেন এগুলো সব প্রোনাউন থেকে আসছে, পার্সোনাল প্রোনাউনের পজিটিভ ফর্ম অনেকে বলে থাকে। তো এইগুলো আসলে কোনো নাউনের পূর্বে ছাড়া একা বসতে পারে না, তাই এদেরকে আধুনিক গ্রামারে অ্যাডজেক্টিভই বলা হয় অথবা ডিটারমিনারও বলা হয়। যেমন আমি যদি বলি যে হি ইজ ফ্রেন্ড, এটা হচ্ছে একটা সেন্টেন্স বাট নির্দিষ্ট করা না। বাট যখন বলবো হি ইজ মাই ফ্রেন্ড, এটা নির্দিষ্ট করলো। আবার এই সবগুলা ওয়ার্ডের বাংলার শেষে দেখবেন র আছে, র। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভের সাধারণত বাংলায় শেষে র থাকে, জাস্ট এভাবে মনে রাখবেন। ওকে, আচ্ছা জোনাকি আক্তার নীলা বলছে ক্লিয়ার হয়নি। কোনটা ভাইয়া ক্লিয়ার হয়নি? কোনটা? নাউনের পূর্বে বলছি, নাউনের পূর্বে যদি দেখেন কোন অ্যাডজেক্টিভ আছে বা নাউনও আছে, নাউনের পূর্বে জাহান্নাম বসলেও সেটা অ্যাডজেক্টিভ, নাম হবে জাহান্নাম অ্যাডজেক্টিভ। সোজা কথা, নাউনের পূর্বে যেই বসুক সে যদি ওই নাউন রিলেটেড হয় তাহলে সে হবে অ্যাডজেক্টিভ। যেমন জাহান্নাম কথাটা কেন বললাম, ধরেন এখানে বলছি বয়, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এখানে লিখলাম জাহান্নাম। বাট যখন আমি এই যে জাহান্নাম কথাটা লিখবো, জাহান্নাম বয় হয় না, কি বলতে হবে? জাহান্নামি বয়, তখন এটা অ্যাডজেক্টিভ। জাস্ট এভাবে করে যখন দেখবেন নির্দিষ্ট করার কাজ করছে। তো এরকম দ্য সেম থিং, নাউনের পূর্বে বসছে অ্যাডজেক্টিভ। হুইচ, এটা ডব্লিউএস ওয়ার্ড, নাউনের পূর্বে বসে তাই অ্যাডজেক্টিভ, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড তাই হয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সেন্টেন্সের মাঝখানে বসলে এদেরকে বলা হতো রিলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সেন্টেন্সের মাঝে বসলে কি বলা হয়? রিলেটিভ অ্যাডজেক্টিভ। সেন্টেন্সের মাঝে কখন বসে এখানে আছে কিনা আমি জানি না, হ্যাঁ আছে, লাস্টে আছে, পজিটিভের পরেই আছে রিলেটিভ। যেমন ধরেন কেউ যদি একটা সেন্টেন্সে বলে আই আস্কড দ্য বয়, রিলেটিভ অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মাঝখানে বসে।
তাহলে আই আস্ক দ্য বয়, এবার এখানে লিখলাম হোয়াট বুক অথবা হুইচ বুকও লিখতে পারতেন। এখানে হোয়াট লিখছে, এখানে বুক লিখছে, তাহলে এটা কি স্যার নাউন, আর এটা কি এখানে অ্যাডজেক্টিভ। এবার বলা হচ্ছে হোয়াট বুক ডিড, এরপরে বললাম ইউ লস্ট, তোমার কোন বইটা হারিয়েছিল। এখন আমি যখন এই সেন্টেন্সটা জাস্ট লিখলাম, এই সেন্টেন্সে এই যে নাউন, এই নাউনের পূর্বে বসছে এটা, আর যেহেতু সেন্টেন্সের মাঝে বসছে তাই এদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন যখন একা থাকে তখনই রিলেটিভ প্রোনাউন বলবো, বাট যখন এরকম একটা নাউনের পূর্বে বসবে তখন তাদেরকে বলা হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, যদি আমি এরকম লিখতাম কোন সেন্টেন্স, আই তারপর লিখলাম নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, আর এখানে লিখলাম হু ইজ আ ডক্টর, তো এইখানে কিন্তু ছেলেটির এই হু এটা সরাসরি একা আছে, অন্য নাউনের পূর্বে নাই, তাই এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি বলা হয় এটাকে? রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের ক্লাসটা ভালো করে দেখবেন এর জন্য। আর যদি এটা কোনো নাউনের পূর্বে বসতো তখন তাকে বলতাম অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা ভাইয়া? 16 নম্বর প্রশ্ন একটু সলভ করে দেন। 16 নম্বর প্রশ্ন কি বলছে? গন আর ড্যাশ ডেজ। আচ্ছা, এইখানে একটা কথা আছে, হ্যাঁ। আচ্ছা, গন আর ড্যাশ, তারপর বলছে কি ডেজ when we used to go to fishing, তো বলছে when we used to go to fishing, বলছে ওই দিনগুলো আর নেই যখন আমরা যেভাবে আমরা বা কোন একটা সময় আমরা যখন মাছ ধরতে যেতাম। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, গন আর এটা প্যাসিভ ভয়েসে করা এবং এটাকে আসলে রিভার্স করা হয়েছে গুরুত্ব বেশি দেওয়ার জন্য। সেন্টেন্সটা হওয়ার কথা ছিল দোজ ডেজ আর গন। এখন খেয়াল করেন, এই যে প্লুরাল আছে না ডেজ, এই প্লুরাল যদি না হইতো ডে তাহলে আমরা এটা লিখতাম দ্যাট অথবা দিস, বাট যখন এটা প্লুরাল হয়ে যায় তখন এটা লিখতে হয় হয় দিস না হলে দোজ। এবার আসেন, যদি এটা বর্তমানকে নির্দেশ করে তাহলে দিস লিখতে হবে, যদি অতীতকে নির্দেশ করে তখন কি লিখতে হবে? দোজ লিখতে হবে। ওই দিনগুলা চলে গেছে অলরেডি, এটা কিন্তু অর্থগত দিক দিয়ে অতীতকে নির্দেশ করতেছে, তো এই জন্য আমাদের দোজ ব্যবহার করতে হবে, দিস ব্যবহার করা যাবে না। ক্লিয়ার ভাইয়া? ষোলো নাম্বারটা বুঝতে পারছি ভাইয়া, যে দিস কেন ব্যবহার করি নাই, দ্যাট কেন ব্যবহার করি নাই, দোজটাই কেন ব্যবহার করলাম? প্লুরালের জন্য দোজ, আর পাস্টের জন্য বা অতীতের জন্য এই যে এখানে দেখেন ইউজড লেখা আছে অলরেডি, এটা V2, হ্যাঁ, যেহেতু চলে গেছে অলরেডি তাই এখানে দোজ ব্যবহার করতে হয়েছে, আর কিছু না। ক্লিয়ার? বুঝতে পারছি এটা? A.R. রহমান ভাইয়া বুঝতে পারছি এটা? আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের পরে আছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ। এমফাসাইজিং অ্যাডজেক্টিভটা দুইটা অংশ দেওয়া আছে, ওকে। আচ্ছা, এইখানে একটা কথা বলি, এইখানে এমফাসাইজিং অ্যাডজেক্টিভটা সাধারণত সেন্টেন্স থেকে বাদ দিলেও হয়, বাট অধিক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এমফাসাইজিং ওয়ার্ডটা ব্যবহার করা হয়। একটা হচ্ছে যেটাকে বলে অন, আর একটা হচ্ছে ভ্যারি, ওকে। সাধারণত নাউনের পূর্বে যদি এই দুইটা ওয়ার্ড দেখেন তাহলে সেটাকে বলা হবে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, যেটা সেন্টেন্সের গুরুত্ব বাড়িয়ে দেয়। যেমন ধরেন, কেউ যদি বলে যে হি ইজ মাই, এরপরে বললো ব্রাদার, সে আমার ভাই, তো যখন আপনি এই সেন্টেন্সটা লিখছেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট একটা সেন্টেন্স, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে অলরেডি। বাট যখন নির্দিষ্ট করে দিলেন হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার নিজের ভাই, এই যে এটাকে বলা হয় এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, গুরুত্ব বেশি দেওয়া বোঝায়। অথবা কেউ যদি বলে আই, নিচে লিখি, কেউ ধরেন বললো আই ওয়ান্ট দিস থিং, আমি এই জিনিসটা চাই, বাট সেটাকে কেউ যখন গুরুত্ব বাড়ানোর জন্য এরকম ওয়ার্ড ব্যবহার করে আই ওয়ান্ট দিস ভ্যারি থিং, এই ভ্যারি থিং কথাটি আসলে যেটা বোঝায়, ভ্যারি কিন্তু অ্যাডভার্ব সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে, যেমন ভ্যারি গুড বলে, ভ্যারি ওয়েল বলে, তাই না? বাট যখন এটা নাউনের পূর্বে বসবে, ওই যে বলছি নাউনের পূর্বে হলো অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ আর এখানে আসলে যেটা বোঝাচ্ছে আমি এই জিনিসটা অনেক অনেক চাই, এই গুরুত্ব বেশি বোঝানোর জন্য, এমফাসাইজ করার জন্য এগুলাকে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ বলে। কি বলে?
এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। ওকে, আপনি জাস্ট দুইটা কথা মনে রাখবেন, এমফাসাইজিং ওয়ার্ডের ক্ষেত্রে ভেরি এবং ওয়ান, এই দুইটা কথা লিখে রাখেন, তাতেই এনাফ। হ্যাঁ, এ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া? আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভের মোটামুটি আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি আজকের ক্লাসে। আমি জাস্ট কিছু প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। এখন ধরেন প্রশ্নটার ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কিছু অংশ এখানে, হ্যাঁ 27 নাম্বার একটা প্রশ্ন, এক একটা করে যায়। 27 যেমন বলছে হি ইজ আ স্কুল বয়। দেখেন স্কুল কিন্তু এটা অলরেডি একটা নাউন, বাট যখন বললাম স্কুল বয় অথবা পুলিশ স্টেশন, রেল স্টেশন, বাস স্টপ, এগুলা এক একটা বাস, এটা এখানে অ্যাডজেক্টিভ, বুঝে বলছি নাউনের পূর্বে যে থাকবে। এখন এইটা আসছে পরীক্ষাতে প্রশ্ন 27 নম্বরে, যেখানে অপশনের মধ্যে আমি জাস্ট প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি নিচ্ছি, এখানে এ নাম্বারে বলছে কি স্যার নাউন, বি নাম্বারে বলছে অ্যাডভার্ব। আমার সাথে উত্তরগুলো অলরেডি কমেন্টে করবেন। হ্যাঁ, বি নাম্বার, সরি একটু ঘুরাই দেই, কি যেন লিখছিলাম, এটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা অ্যাডভার্ব। ওকে, এটা ছিল অ্যাডভার্ব। তাহলে এটা সি, আর এই বি নাম্বারে প্রশ্ন করছিল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডি নাম্বারে হয়তো আরেকটা অপশন ছিল, ধরেন আমরা এখানে লিখলাম অল। তাহলে এটা কোনটা হবে স্যার? এ বি সি ডি, কোনটা? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি অল? কিছু প্রশ্ন দিব স্কুল, এখানে কি হবে স্যার একটু কমেন্ট করেন আমার সাথে। আমি অলরেডি প্রশ্ন দিচ্ছি, all of the people at the conference are dash, এখানে বলেছে ম্যাথমেটিক্স টিচার। তাহলে প্রশ্নটা ছিল এরকম, পরে of the all of the people at the conference are ড্যাশ। ওকে, আচ্ছা এবার এখান থেকে অপশন আকারে নেই। এ নাম্বারে বলছে ম্যাথমেটিক টিচার্স, আরেকটা বলছে ম্যাথমেটিক টিচার্স, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স টিচার। প্রশ্নটা একটু জটিল, বাট বুঝতে পারলে সহজ। ম্যাথমেটিক্স টিচার, বি নাম্বারে বলছে ম্যাথমেটিক্স টিচার্স, সি নাম্বারে বলছে ম্যাথমেটিক টিচার, ডি নাম্বারে বলছে ম্যাথমেটিক টিচার্স। কোনটা হবে উত্তর বলেন এখানে? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড অলরেডি আলোচনা করা হয়েছিল। এবার বলেন এই কটার মধ্যে থেকে এখানে কোনটা উত্তর হবে? আচ্ছা, তারপরে আপনাদের জন্য একটা সুখবর আছে অবশ্যই, সেটা আমি একটু পরে বলবো। একটা সুখবর আছে আপনাদের জন্য আজকে, এটা আমি ভেবেছিলাম আরো হয়তো 2-1 দিন পরে দিব, বাট আগেই অলরেডি এটা দিব। গুড,
ম্যাথমেটিক্স এটা কিন্তু সিঙ্গুলার, হ্যাঁ, টিচার এটা হবে না, অলরেডি বলেছে কি আর, মানে অনেকগুলো টিচারকে বোঝায়। তাহলে ম্যাথমেটিক্স এর সাথে এখানে এস, টিচার্স এর সাথে এটা এস, দুইটা যেটা আছে এটাই মূলত উত্তর। বি নাম্বারটা আনসার, এ নাম্বারটা কাটা, সি নাম্বারটা কাটা, ডি নাম্বারটাও ক্রস। তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের অ্যাডজেক্টিভের যে অংশ, যে ম্যাথমেটিক্স টিচার্স, এটা কার কার হয়েছে এখানে? আচ্ছা, একজন বলছে ভাইয়া রেকর্ড ক্লাস, রেকর্ড ক্লাস এখনো পেজে রেকর্ড আছে, হ্যাঁ, এটা 30 দিন থাকবে। আপনারা জানেন অলরেডি, যারা ফেসবুকের রুল জানেন তারা জানেন যে রেকর্ড ক্লাস 30 দিনের বেশি থাকে না। সো আপনাদেরকে অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে ওইটা লিঙ্কটা কপি করে ফেসবুকে ফ্রি ডাউনলোড একটা অপশন আছে, যেটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন যে ফেসবুক ভিডিও ডাউনলোড। তাহলে ওখান থেকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিবেন, সেখান থেকে দেখে নেবেন। আশা করি তাতে ভালো হবে, হ্যাঁ। কারণ আপনারা জানেন আমরা কোনো ক্লাস কিন্তু ডিলিট করি না, এটা ফেসবুকের রুল, সেই কারণে এটা করা হয়ে থাকে। আচ্ছা, তো এইটা ম্যাথমেটিক্স টিচার্স আপনারা অলরেডি উত্তর করতে পারছেন, অলরেডি এখানে আছে। আচ্ছা, তারপরে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা আরো দু একটা প্রশ্ন দিব। আচ্ছা, এবার আসেন, হাইফেনেটেড একটা অ্যাডজেক্টিভ আছে। হাইফেনেটেড অ্যাডজেক্টিভ কি? আসলে এগুলাকে বলে কম্পাউন্ড নাউন, যারা নাউনের ক্লাস করছেন। অর্থাৎ এরকম মাঝখানে হাইপেন দেওয়া থাকবে, কি থাকবে স্যার? এরকম হাইপেন দেওয়া থাকবে, ওকে। যেমন ধরেন আপনি যদি দেখেন কোথাও লেখা আছে এরকম করে 3, সাথে লেখা আছে মান্থ, মানে 3 মাস ব্যাপী, হ্যাঁ, 3 মান্থ কোর্স। এক্ষেত্রে কিন্তু প্লুরাল কাজ করে না, কারণ এগুলো হচ্ছে ডিরেক্টলি সরাসরি এদেরকে আসলে যেটা বলা হয় হাইপেন দিয়ে টোটাল দুইটা মিলে একটা জিনিসকে নির্দেশ করে। এরকম যেমন 2 তলা বিল্ডিং, 2 স্টোর বিল্ডিং বলে, এটা ওই রকম করে হাইপেন দিয়ে মাঝখানে যুক্ত থাকবে। এরকম বেশ কিছু প্রশ্ন এখানে আছে। তার মধ্যে আছে যেমন এ 10 ইয়ার ওল্ড ড্যাশ দেওয়া আছে, দেখেন এ, তারপরে কি বলছে 10, তারপরে কি আছে ইয়ার্স, বলা যাবে না, হাইপেন থাকলে আর বলা যাবে না, হ্যাঁ, 10 ইয়ার ওল্ড। তো এই যে এরকম এ 10 ইয়ার ওল্ড বয়, এরকম থাকতে পারতো। তো এই 10 ইয়ারের সাথে এস দেওয়া যাবে না, কখন? যখন হাইপেন থাকবে তখন এটা দেওয়া যাবে না, ওকে। যেমন বলছে আহমেদ কমপ্লিটেড ড্যাশ ডিগ্রি ইন বায়োলজি, এটা 38 নাম্বার প্রশ্ন। আমরা যদি নেই 38 নাম্বার প্রশ্ন, বলছে কি আহমেদ completed dash ডিগ্রি, ওকে। আচ্ছা, এবার আমি জাস্ট অপশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 38 নাম্বারের প্রশ্ন, বলছে 4 ইয়ার, ওকে, 4, তারপর বলছে 38, হ্যাঁ 4 ইয়ার। বি নাম্বারে বলছে দা 4 ইয়ার। সি নাম্বারে বলছে এ 4 ইয়ার। আরেকটা বলছে 4 ইয়ার্স। কোনটা হবে এখানে? কমপ্লিট করেন স্যার, এটা কোনটা হবে অ্যাডজেক্টিভ বলেন তো? আমি কিন্তু অপশন ঘুরাই ফেরাই দেই একটু, মানে বইতে যেটা আছে এ নাম্বারে আমি সি নাম্বারে বি নাম্বারে উল্টাই দেই, কেন? কারণ অনেকের অভ্যাস খুব ভালো, তারা বই থেকে দেখে আগে উত্তর করে দেয়, এই জন্য কিন্তু আমি ইচ্ছা করে ঘুরাই দেই মাঝে মধ্যে, ওকে, যাতে আপনি আসলে বইটা হুবহু না দেখেন আনসার করার ক্ষেত্রে।
আচ্ছা, এটা যদি করে থাকেন তারপর একটা প্রশ্ন দিচ্ছি, তারপরে হচ্ছে আপনারা এটা করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রশ্নটা। এটা ধরেন আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম, ধরেন 15, 50 নাম্বার। লাস্ট কোয়েশ্চেন এখানে ধরেন কোথাও লেখা আছে গিভ মি এ ড্যাশ নোট। ওকে, আচ্ছা এখন ধরেন চেঞ্জ লিখি, এটা ভাঙতি আর কি। তাহলে গিভ মি, এবার অপশন দিচ্ছি এ, যেখানে ধরেন বলা হচ্ছে $10, এ $10 $10 কোনটা উত্তর হবে এখানে? আচ্ছা, এ আর রহমান প্রশ্ন যেটা করছেন সেটা বলি। প্রশ্ন যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই 100% ওটাকে মার্কিং করে রেখে দিবেন, কারণ সলভিং ক্লাসগুলো আপনাদের এই জন্যই রাখা হয়েছে। যখন সলভিং ক্লাস দিব আমি বলে দিব যে আজকে প্রোনাউনের উপর সলভিং ক্লাস হবে, অবশ্যই নোটিশ পেয়ে যাবেন আগে। হ্যাঁ, তখন আপনার কাজ হচ্ছে ওই বইটা নিয়ে বসা এবং ওই যেটা আপনি বুঝেন নাই সেই অংশগুলা, সলভিং ক্লাসের কাজই হচ্ছে জাস্ট এই ধরনের প্রশ্ন নিয়ে সলভ করা। যেটা আপনি বুঝেন না, সহজ মনে হয় না, জটিল মনে হয়, রুল করছেন তারপরেও বই থেকেও রুলস পড়ছেন কিন্তু সলভ করতে গিয়ে পারছেন না, এই ধরনের প্রশ্নগুলাই রেখে দিবেন সলভিং ক্লাসের জন্য, যেটা ভাইয়া সলভ করে দিবে। কেমন? আচ্ছা, তো যাই হোক, আপনাদের একটু দীর্ঘ সময় নিয়েছি ক্লাসটা। অলরেডি আমরা যতটুকু করেছি, আমাদের যেই টপিকটা ছিল অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভ গুলো ধরে ধরে রুলগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এরপরেও প্রশ্ন করতে গিয়ে, সলভ করতে গিয়ে অবশ্যই অনেক প্রশ্ন পাবেন, সেই প্রশ্নগুলা মার্ক করে রেখে দিবেন, যেটা ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, যেটা আপনাদের জন্য একটা সুখবর বলছিলাম, সেটা সেটা হচ্ছে আগামী মানে নেক্সট মান্থ, যেটা নেক্সট মান্থের নেক্সট মান্থের খুব সম্ভবত 15 তারিখ, হ্যাঁ 15 তারিখ, যেটাকে আমরা বলতেছিলাম যে নেক্সট মাসে মে 15, 15 তারিখ থেকে আমাদের আমাদের আমি সাধারণত শুধু ইংলিশ ক্লাস নিয়ে থাকি, এটা আপনারা সবাই জানেন। আমাদের এখানে আমরা দেশ সেরা কিছু বাছাই করা টিচার্স প্যানেল নিয়ে ইনশাল্লাহ আগামী মাসের 15 তারিখ থেকে আমাদের প্রাইমারি, অর্থাৎ যেখানে সব প্রাইমারি নিবন্ধন, যেটা এনটিআরসি, এবং 11 থেকে 20তম গ্রেড, হ্যাঁ 11 থেকে 20তম গ্রেড বা 10ম থেকে 20তম গ্রেডও বলে অনেকে, এই তিনটার উপর বেসিস করে আমরা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কোর্স রান করব। এটা আগামী মাসের 15 তারিখ ইনশাল্লাহ, যদি সব ঠিক থাকে। হ্যাঁ, এবং এগুলোর জন্য আমাদের যেই সরাসরি লেকচার শিট আলাদা করে সেটাও পেয়ে যাবেন যারা ভর্তি হবেন। তো অবশ্যই আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট এখন আছেন অলরেডি, তাদের জন্য এখানে স্পেশাল ডিসকাউন্ট থাকবে, নামমাত্র ফিতে আপনি ওখানে শিফট হতে পারবেন যে কোনো ব্যাচে, 11 থেকে 20তম গ্রেডে বা প্রাইমারি অথবা নিবন্ধন, অথবা চাইলে তিনটা মিলে কম্বো প্যাকেজেও শিফট হইতে পারবেন, সমস্যা নেই। তবে আপনাদেরকে অনুরোধ করব, ঘুরে ফিরে ক্লাসগুলো প্রায় সেম, তো
তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কোর্সে যুক্ত হলেই কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি প্রাইমারি হোক, নিবন্ধন হোক বা 11 থেকে 20তম গ্রেড, মনে মনে যারা এখানে জয়েন হবেন চিন্তা ভাবনা করে রেখেছেন যে একটা ভালো কোর্স করব, এটা প্রাইমারির উপর হোক বা নিবন্ধন, সামনে যেহেতু বিশাল একটা সার্কুলার আছে, তো সেক্ষেত্রে আপনারা আমাদের এখানে যুক্ত হতে পারবেন খুব নামমাত্র ফিতে। এটা থেকে আপনারা যারা আছেন চাইলে লেকচার শিটও নিতে পারবেন, এটার জন্য আবার আলাদা একটা পেমেন্ট করতে হবে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সবকিছু নিয়ে আগাতে পারি। এবং এই 15 তারিখের আগেই আমাদের জিকের ক্লাস হবে যেটা ফ্রি থাকবে, আমাদের ম্যাথের ক্লাস হবে যেটা ফ্রি থাকবে, আমাদের বাংলা ক্লাসও হবে যেটা ফ্রি থাকবে সম্পূর্ণ। কারণ এটাই হচ্ছে আমার কোর্সগুলো সাধারণত আগে ক্লাস দেখে পরে ভর্তি হওয়ার সুযোগ। যেমন অনেক দিন যাবত আমি কিন্তু দেখেন এই ক্লাসগুলো প্রথম দিকের গুলো ওপেন রাখি সবার জন্য, কারণ তারা যেন দেখতে পারে এরপরে তারা ভর্তি হতে পারে। সো এক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমাদের ফ্রি ক্লাস আগামী 15 দিনের মধ্যে, 15 দিনের আগে সবগুলা টিচারের মিনিমাম 2টা করে ফ্রি ক্লাস পাবেন। এবং এই ফ্রি ক্লাস হবে আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে আপনারা জানেন, যেটা হচ্ছে B2 যেটা দেওয়া আপনারা, আমি যেমন যারা অধিক শেয়ার করে তাদেরকে সেখানে শিফট করে দেই, এটা জানেন। তো সেখানে হবে বা ওপেন পেজেও হতে পারে। আপনারা যারা ওখানে যুক্ত হবেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট সেখানে থাকবে। তো সবাইকে অনুরোধ করব, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আপনাদেরকে এই জায়গাগুলোতে শেয়ার দিতে পারি। সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা আগামী মাসের 15 তারিখ এটা রান করব। তো যাই হোক, আজকে একটু কষ্ট হলেও ক্লাসটা নিয়েছি, কারণ অসুস্থ এই অবস্থায়। আগামী 2-1 দিন যদি ক্লাস অফও থাকে, যদি আমি সুস্থ থাকি 100% ক্লাস হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর যদি অসুস্থ হই বা বাড়ে, কারণ এটা গলার ব্যাপার, যেহেতু ব্লিডিংটা গলা থেকে আসে আপনারা জানেন, তো ইনশাল্লাহ সেক্ষেত্রে আবার 2-1 দিন গ্যাপ যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এগুলা প্রকৃতির হাতে, সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেওয়া উচিত। তো যাই হোক, সবাই দোয়া করবেন। ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন। আজকে আমরা শেষ করব, অলরেডি শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, একটু কমেন্টে জানিয়ে দেন ক্লাসটি কেমন ছিল অসুস্থ অবস্থায়, তারপর চেষ্টা করেছি A to Z করার জন্য। ওকে, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আমি অনেকের কমেন্ট পড়তে পারি না, শুরুর দিকে সময় ছিল না, অনেকেই এটা নিয়ে অভিযোগ করেন, কমপ্লেইন করেন যে স্যার আপনি আমাদের যে কমেন্টগুলো এগুলো পড়েন না। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন, হয়তো বা অনেকেই কিছু 2-1টা সামনে পেয়েছিলাম, যে কেউ বলছিল জামালপুর থেকে, কেউ কক্সবাজার থেকে। তো যাই হোক, কমেন্ট করতে পারেন, এখন সমস্যা নেই, আমরা কিছুটা সময় আপনাদের সাথে আছি আরো। তো সবাই একটু কমেন্টে জানিয়ে দেন যে ক্লাসটি কেমন লাগলো। আমাদের ক্লাস যারা নিয়মিত করছেন তারা নিশ্চয়ই জানেন ক্লাসগুলা কেমন হয় না হয়। তিরিশ সেকেন্ড আরো আছি আপনাদের সঙ্গে, আপনারা একটু কমেন্ট করেন বা কমেন্ট করে জানিয়ে দেন। হ্যাঁ, অনেক লাভ রিয়াক্ট আসতেছে, অনেকেই লাভ রিয়াক্ট দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কষ্ট করে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। জামালপুর থেকে আছে ইনাইয়া সাকি, জামালপুর থেকে। ভাই উত্তরগুলো বলে দেন। কোনগুলোর উত্তর? ও আচ্ছা, এগুলোর উত্তর বলিনি তাই না? আচ্ছা, এটার উত্তর বলে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে আগেই বলছি যে এই ধরনের এগুলা যখন এগুলা ডিরেক্ট আসে এগুলাকে কম্পাউন্ড নাউন বলে, এগুলাতে কোনো প্লুরালিটি হয় না। তাহলে এখানে বি নাম্বারটা উত্তর হবে $10। হ্যাঁ, দা ব্যবহার করবেন না, এটা নির্দিষ্ট করা হয়নি। আর এই যে যেটা আছে এখানে, এখানেও A4 ইয়ার, হ্যাঁ A4 ইয়ার এটা হবে, এগুলো হবে না। ওকে, আর কি। হ্যাঁ, ক্লাসটি রেকর্ড থাকবে। আসমাউল হোসনা বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন, থ্যাংক ইউ। সিনিয়া জান্নাত অসুস্থ অবস্থায় ক্লাস নিয়েছেন তাই অনেক, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো ছিল, থ্যাংক ইউ। লাস্ট 2টা কোয়েশ্চেন, কোন 2টা বুঝি নাই। অনেক মিস করতেছি ভাইয়া আপনার অফলাইন ক্লাসগুলো। অফলাইন ক্লাস মানে স্যার এই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ অবশ্যই। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে। এটা জামালপুর থেকে একজন বলছেন অনেক মিস করতেছিলাম আপনার অফলাইন ক্লাসগুলো, আমি উত্তরা ব্রাঞ্চের স্টুডেন্ট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত ইমতিয়াজ বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন।
ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনার প্রার্থনার জন্য। তো যাই হোক, আজকের মতো উপরের অ্যান্সারটা বলেন। উপরের অ্যান্সারটা তো অলরেডি বলছি, এর উপরের অ্যান্সার কোনটা, আর একটা গ্যাপ আছে কোনটা? কোনটা ভাইয়া? এটা তো অলরেডি করা ভাইয়া, এটা বলে দিছি। ওকে, সবগুলো অ্যান্সারই বলে দিছি। ওকে, আর এটার অ্যান্সারও বলছি অলরেডি, যেটা A4 ইয়ার এটা হবে, আর এটাও বলে দিছি। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব শীঘ্রই, সবকিছু ঠিক থাকলে। আল্লাহ হাফেজ।